বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এখন নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে ঐতিহাসিক রাজনৈতিক সমীকরণগুলো দ্রুত পরিবর্তন হচ্ছে। খুলনা ৫ আসনে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সাম্প্রতিক শক্তি প্রদর্শন শুধু স্থানীয় রাজনীতিতে নয়, বরং জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, যেখানে প্রায় ৫,০০০ বাইক একযোগে গর্জন করে উঠছিল, তা খুলনার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই শোভাযাত্রা কেবল একটি রাজনৈতিক কর্মসূচিরই অংশ ছিল না, এটি ছিল জামায়াতের ক্রমবর্ধমান জনসমর্থন এবং সাংগঠনিক শক্তির এক স্পষ্ট বার্তা। মিয়া গোলাম পরোয়ার, যিনি ২০০১ সালের এই আসনে তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগের নেতা নারায়ণ চন্দ্র চন্দকে পরাজিত করে সংসদে গিয়েছিলেন, এবারও এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। তার প্রতিদ্বন্দ্বী হলেন হাওয়া ভবনের নাটোর গুরু হিসেবে পরিচিত আলী আসগর লবি, যিনি একসময় বিএনপি ত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন এবং রাজনীতি থেকে দূরে থাকার ঘোষণা দিয়েছিলেন। লবির আকস্মিক রাজনৈতিক প্রত্যাবর্তন স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। তবে স্থানীয় জনমত নির্দেশ করছে যে দাঁড়িপাল্লার প্রতীকের এই গণজোয়ার এবার ধানের শীষকে ভাসিয়ে নিয়ে যাবে। এই ধরনের কেবল কথার কথা নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্লেষণ এবং সাম্প্রতিক জনসম্পৃক্ততার চিত্র। গোলাম পরোয়ারের এই এক শোডাউন ছাড়াও গত কয়েকদিনে ঢাকা এবং ঢাকার বাইরে জামাত ইসলামের অসংখ্য শক্তি প্রদর্শন চোখে পড়ার মতো। এসব কর্মসূচিতে জনসমাগম ছিল বিস্ময়কর, যা অনেক অভিজ্ঞ রাজনীতিবিদদের বিস্মিত করেছে। কুষ্টিয়া ৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা মোটরসাইকেল শোভাযাত্রা ছিল এতটাই দীর্ঘ যে মনে হচ্ছিল এর কোনো শুরু আছে কিন্তু শেষ নেই। এই বিশাল জনসমাগম স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনয়ন পেয়েছে প্রকৌশলী জাকির হোসেন, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেখানে হেভিওয়েট প্রার্থী ছিলেন সোহরাবউদ্দিন। বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল এবং মনোনয়ন নিয়ে জটিলতায় আমির হামজার জয়ের সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে তুলেছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দলের ভেতরের এই দ্বন্দ্বগুলোকে অনেক সময় বাহ্যিক প্রতিদ্বন্দ্বিতার জন্য সুযোগ তৈরি করে দেয়, যা কুষ্টিয়া ৩ আসনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। একইভাবে ঢাকা ৯ আসনে জামাতের প্রার্থী কবির আহমেদের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৩,০০০ বাইক অংশ নেয়। এই আসনে বিএনপি এখনও তাদের প্রার্থী ঘোষণাই করতে পারেনি, যদিও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজ আব্বাস প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। এদিকে এনসিপি থেকে তাসলিম যারা প্রার্থী হচ্ছেন, যা এই আসনের প্রতিদ্বন্দ্বিতাকে আরও জটিল করে তুলেছে। এসব কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে রংপুর ১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী রায়হান সিরাজের ঐতিহাসিক শোডাউন। তার ৬,০০০ বাইকের শোভাযাত্রা এতটাই বিশাল ছিল যে এটি স্থানীয় রাজনীতিতে এক নতুন মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই গণসমাবেশগুলো কেবল জামাতের সাংগঠনিক শক্তির প্রদর্শনী নয়, বরং এটি একটি বার্তা যে দেশের রাজনীতির প্রেক্ষাপটে এটি একটা বড় পরিবর্তন আসছে। দাঁড়িপাল্লার এমন অভাবনীয় জনসমর্থনের পাশাপাশি আরও একটি খবর সারা দেশে আলোচনার ঝড় তুলেছে, যা বিএনপি শিবিরের গভীর উদ্বেগ জন্ম দিচ্ছে। তা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে গণপদত্যাগের হিড়িক। সাবেক উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের মেম্বার পর্যন্ত দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলে দলে বিএনপি ত্যাগ করছে, জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন। যারা এই পদত্যাগের কারণ নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের প্রতি এক ধরনের তাচ্ছিল্যও দেখা যাচ্ছে। চুয়াডাঙ্গা, ভোলা, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি থেকে পদত্যাগ করছে, জামাতে যোগ দিচ্ছেন। এই স্রোত যেন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিএনপি বিভিন্ন কৌশল অবলম্বন করে, এমনকি হুমকি ধামকি দিয়েও তাদের নেতাকর্মীদের এই পদত্যাগ আটকাতে পারছেন না। এই প্রবণতা কেবল বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক আদর্শিক কারণ। বিএনপি থেকে নেতাকর্মীদের এই ব্যাপক দলত্যাগের মূল কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন দলটি ক্রমশ আওয়ামী লীগের মতো হয়ে উঠছে এবং সংস্কার বিরোধিতা করছে। একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত বিএনপি এখন তার মূল চেতনা থেকে বিচ্যুত হয়ে গেছে বলে নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করছেন। এই পরিবর্তন দলের ভেতরে অসন্তোষ তৈরি করছে, যার ফলশ্রুতিতে কর্মীরা বিকল্প রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। ফলস্বরূপ এমন এক সময় হয়তো আসবে যখন বিএনপি নামক দলটি বাংলাদেশের কর্মীরা খুঁজে পাবে না, কারণ তাদের মতে বর্তমান বিএনপি আর শহীদ জিয়ার বিএনপি এক নয়। এটি এখন আলুকান্ডে দুর্নীতিবাজ বিএনপিতে পরিণত হয়েছে এবং তারা কৃষ্ণপ্রেমী সাজার চেষ্টা করছে। তবে বিএনপির এই কৃষ্ণপ্রেম কতটা বিশ্বাসযোগ্য তা জানতে হলে দেশের ইতিহাসের এক কালো অধ্যায় স্মরণ করা প্রয়োজন। আসুন ফিরে দেখা যাক তাদের কৃষ্ণপ্রেমের এক নির্মম ইতিহাস।
সালটা ছিল 1995 সালের মার্চ মাস। সে সময় বাংলার মাঠে সবুজ ধানের চারা বাতাসে দুলছিল, নতুন ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ছিল, আর কৃষকের চোখে ছিল সুখের স্বপ্ন। তারা আশা করছিল এই ধান ঘরে ফিরলে তাদের জীবনের শক্তি আসবে, সন্তানদের মুখে হাসি ফুটবে। কিন্তু সেই স্বপ্ন নির্মমভাবে ভেঙে গিয়েছিল সারের অভাবে। ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, দুর্নীতি আর লোভের আগুনে এক বস্তা সার তখন সোনার চেয়েও দামি হয়ে ওঠে। 300 টাকার সার বিক্রি হচ্ছিল 2000 টাকায়, তাও বাজারে তা ছিল দুষ্প্রাপ্য। তৎকালীন বিএনপি সরকারের ক্ষমতাবান নেতারা সিন্ডিকেট করে এই সংকটের তৈরি করেছিল। দিশাহারা কৃষকের হঠাৎ শুনতে পেল গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেল স্টেশনে 3 ওয়াগন সার এসেছে এবং বিএনপি চেয়ারম্যান মেম্বারের ন্যায্য মূল্যে তা বিক্রি করতে পারবেন। আশার আলো নিয়ে হাজার হাজার কৃষক ছুটে যাচ্ছিল স্টেশনে। ভোর থেকে তারা অপেক্ষা করছিল হয়তো আজ তাদের বাঁচার একটি দিন আসবে। কিন্তু বেলা বাড়তে থাকে, চেয়ারম্যানদের দেখা নেই, সারও পাওয়া যায় না। তারপর হঠাৎ পুলিশ স্টেশন ঘিরে ফেলে, ওয়াগন থেকে সার নামিয়ে ট্রলিতে তোলে। শোনা যাচ্ছে বিএনপির তৎকালীন ব্যবসায়ী ও প্রভাবশালীরা বেশি দামে সার বিক্রির জন্য প্রশাসনকে ম্যানেজ করেছে। ক্ষুধার্ত কৃষকের চোখে তখন আগুন জ্বলে উঠল। তারা ব্যারিকেড দেয়, প্রতিবাদ করে। তাদের একমাত্র দাবি ছিল ন্যায্য মূল্যে সার পাওয়ার অধিকার। ঠিক তখনই ম্যাজিস্ট্রেটের নির্দেশে গর্জে ওঠে বন্দুক। এলোপাতারি গুলিতে লুটিয়ে পড়ে টুমিয়া, ফরিদুন, নজরুল, বাদল, মন্টু সহ আরও অনেক কৃষক। তাদের আর্তনাদে কেঁপে ওঠে বাংলার আকাশ। সেদিন 18 জন কৃষককে নির্মমভাবে করা হয়েছিল। তৎকালীন কৃষকপ্রেমী সাজা আলুর তারেকের বোট ফোর্স এর মাধ্যমে গুলিবিদ্ধ মন্টু মিয়া দীর্ঘকাল চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যান। কিন্তু বিএনপি সরকারের কাছ থেকে তারা কোনো সহযোগিতা পায়নি। তাদের একমাত্র অপরাধ ছিল ন্যায্য মূল্যে সার চেয়েছিল। সেদিন কোনো কৃষক পরিবারের চোখে ঘুম ছিল না। বিএনপি সরকারের এই নগ্ন হামলা সারা দেশে বিক্ষোভে ফেটে পড়ছিল। শুরু হয়েছিল ধরপাগল। সে সময় কেউই ঘরে ঘুমোতে পারেনি। বিচারহীনতার এই কালো অধ্যায় ইতিহাসের পাতায় আজও এক চিৎকার হয়ে প্রতিধ্বনিত হয়। প্রশ্ন তোলে, আজকের সেই বিএনপি কোন মুখে নিজেদের কৃষকপ্রেমী বলে দাবি করছে? তাদের কি লজ্জা হওয়া উচিত নয়? সে সময় দেশের প্রতিটি দেয়ালে লেখা ছিল, কে দেবে কৃষকের রক্তের হিসাব? বিনা অপরাধে কৃষক জেলে কেন? জবাব চায় বিএনপি সরকার। এই স্লোগানগুলো কেবল প্রতিবাদ ছিল না, এটি ছিল একটি জাতির বিবেককে জাগ্রত করার আহ্বান। কৃষকরা কেবল জমির মানুষ নয়, তারা এই জাতির অন্নদাতা, জীবনের ভিত্তি। আর যারা কৃষকের বুকে রক্তের নিজেদের শাসন টিকিয়ে রাখে, ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না। অথচ সেই তারাই এখন কৃষক প্রেম দেখাচ্ছে বোট ফোর্স এর বুদ্ধিজীবীদের নাটকের মাধ্যমে। অন্যদিকে 2001 সালের পর কি ঘটছিল তা দেখা যাক। 2001 সালে বিএনপি আরও ক্ষমতায় আসে। 1995 সালের দুর্নাম ঘোচাতে তারা কৃষি খাতে শুরু করে সীমাহীন দুর্নীতি। কৃষি মন্ত্রণালয় হয়ে ওঠে লুটপাটের আখড়া। তবে বেগম জিয়ার এক বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছিল। তিনি সেই কৃষি মন্ত্রণালয়ের দাবি দেন শহীদ মতিউর রহমান নিজামী সাহেবকে। নিজামী সাহেবের মাত্র প্রথম বছরের মধ্যেই কৃষি মন্ত্রণালয়কে দেশের সবচেয়ে আধুনিক ও সফল মন্ত্রণালয়ে পরিণত করেন। তার দায়িত্বে থাকা এমত অবস্থায় একজন কৃষককেও সারের জন্য আন্দোলন করতে হয়নি। কৃষকের মুখে হাসি ফুটে ওঠা যা ছিল এক বিরাট সাফল্য। সে সময় কৃষকরা নিজামী সাহেবকে বিভিন্ন জায়গায় সম্মান ও সংবর্ধনা দেন, তার বুকে জড়িয়ে ধরেন। 54 বছরের ইতিহাসে কৃষি খাতে সেই 3টি বছর যা শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের নেতৃত্বে ছিল, যা কৃষকের জন্য এক সোনালী অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তখনকার কৃষকদের নানা সাক্ষাৎকার থেকে জানা যায় কেমন ছিল দুর্নীতিতে কৃষি মন্ত্রণালয়। এটি ছিল এমন এক সময় যখন কৃষকরা সত্যি নিজেদের মর্যাদা ও অধিকার ফিরে পেয়েছিল। জামাতের নেতাদের কৃষি খাতে এই অভাবনীয় সাফল্য দেখে বেগম জিয়া শহীদ নিজামী সাহেবকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। সেখানকার তিনি বিস্ময়কর সাফল্য অর্জন করেন। এম.কে. আনোয়ার সাহেবের নেতৃত্বাধীন তৎকালীন দুর্নীতিগ্রস্ত শিল্প মন্ত্রণালয়কে তিনি শূন্য দুর্নীতিতে নিয়ে আসেন। শিল্প খাতে মাত্র 2 বছরে আমূল পরিবর্তন আনেন তিনি। অসংখ্য কারখানাগুলো নতুন করে চালু হয় এবং বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোতে আবার সচল করেন তিনি, যা দেশের শিল্প খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করে। অথচ এখন দেখা যাচ্ছে সেই জামাতকেই কৃষক প্রেম শেখাচ্ছে বিএনপি এবং তাদের দলের শীর্ষ নেতারা। আসলে এখনকার বিএনপি আর খালেদা জিয়ার বিএনপিও এক নয়। শহীদ জিয়ার বিএনপি তো দূরের কথা থাক, এ কারণেই হু হু করে বিএনপি থেকে হাজার হাজার নেতাকর্মীরা জামাতের দাড়িপাল্লার ছায়াতলে আশ্রয় নিচ্ছে।
এই রাজনৈতিক পরিবর্তনগুলো কেবল স্থানীয় বা আঞ্চলিক নয়, বরং জাতীয় রাজনীতিতে এক বড় দিক নির্দেশনা। একটি দলের আদর্শিক চ্যুতি এবং ঐতিহাসিক ভুলগুলো কিভাবে তার জনসমর্থন এবং সাংগঠনিক কাঠামোগুলোকে দুর্বল করে দেয়, তারা এক জীবন্ত উদাহরণ হচ্ছে বর্তমান বিএনপি। অন্যদিকে জামাত ইসলামী, যাদের এক সময় প্রান্তিক দল হিসেবে দেখা হতো, তারা এখন তাদের সাংগঠনিক শক্তি এবং জনশক্তি নিয়ে নতুন করে রাজনৈতিক মঞ্চে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। এটি কেবল দলবল নয়, এটি বাংলাদেশের রাজনীতির চেতনার এক গভীর পরিবর্তন, যেখানে মানুষ পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে নতুন নেতৃত্ব, নতুন আদর্শ খুঁজছে। এই পরিবর্তনগুলো বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। দর্শক, আপনি কি মনে করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।